আপু, আমি লাইফের একটি বাস্তব ঘটনা শেয়ার করছি। আমার নাম ঠিকানা গোপন থাকবে। ওকে। আমি অনেক সাধারণ পরিবারের একটি মেয়ে। আমার বাবা সাধারণ একজন ছোট্টখাটো ব্যবসায়ী এবং কৃষক। আমরা দুই ভাই বোন। আমি আমার বাবা মায়ের ছোট মেয়ে। আমার একজন বড় ভাই আছে। উনি হাফিজ মাওলানা। পেশায় উনি একজন নুরানি শিক্ষক। আমিও মহিলা কাউমি মাদ্রাসায় ছাত্রী। বয়সের তুলনায় আমি অনেক তাড়াতাড়ি বেড়ে উঠি। আচ্ছা, আমি যখন দাওরা হাদিস পড়াশোনা করি তখন থেকেই আমার বিয়ের জন্য অনেক প্রপোজাল আসতো। আলহামদুলিল্লাহ, আমাকে একবার যেখান থেকেই বিয়ের জন্য দেখতে আসতো সেখান থেকেই পছন্দ করে ফেলতো। ও মাই গড, আপনি মনে হয় অনেক সুন্দরী ছিলেন। আমাকে দেখতে বড় মনে হলেও আমার বয়স কিন্তু খুবই কম ছিল। তাই আমার বড় ভাই আমার বিয়ের সম্পর্ক কোনো আলোচনায় শুনতে চাইতো না। আমি মহিলা মাদ্রাসায় বোর্ডিংয়ে থেকেই পড়াশোনা করতাম। আমি পর্দা করতাম, বাড়ির বাহিরে বেরোতাম না। তাই আমার এলাকার কেউ আমাকে দেখে নাই, এমনকি বোরকা ছাড়া আমি বাহিরে যেতাম না। তারপর করোনার মহামারীর সময় যখন আমার মাদ্রাসা বন্ধ হয়ে যায় তখন আমি বোর্ডিং থেকে বাসায় আসছি। ওই সময় আমাকে দেখে আমার বিয়ের জন্য অনেক প্রস্তাব আসতে থাকে। তারপর একদিন আমার পরিচিত আন্টি আমাকে দেখে অনেক পছন্দ করে, আমার জন্য একটি বিয়ের সম্বন্ধ আনে। ছেলে জেনারেল শিক্ষিত এবং বিডিআর চাকরি করে। তারপর ছেলে এবং ছেলের পরিবার আমাকে দেখে অনেক পছন্দ করে। তারা আমাকে যে কোনো উপায়ে তাদের বাড়ির বউ বানিয়ে নেওয়ার অনেক আগ্রহ দেখাচ্ছে। তারা আমার চেহারা এবং শিক্ষাগত যোগ্যতা দেখে আমার বাবার কাছে যৌতুক হিসাবে কোনো কিছু দাবি না করে বরং 3 ভরি স্বর্ণ অলংকার দিয়ে আমাকে সাজিয়ে তাদের ঘরে নেওয়ার জন্য আগ্রহ দেখায়। ও মাই গড, তাই প্রথম দিকে আমার বাবা আমার ভাইয়ের বিয়েতেই অমত করলেও পরে সবাই রাজি হয়। ওই বছর আমার দাওরা বোর্ড পরীক্ষা ছিল। এই জন্যই আমার বাড়ি থেকে ছেলের বাড়িতে সময় চাওয়া হয় যেন আমার পরীক্ষার পর আমার বিয়ের কাজ সম্পূর্ণ করে। কিন্তু ছেলের চাকরিতে জয়েন করতে হবে, তাতে সময় নেই। এজন্যই হুট করে সিদ্ধান্ত হয় আমাকে কাবিন করিয়ে রাখবে। এরপর পরীক্ষা শেষ হলে অনুষ্ঠান করে তাদের বাসায় তুলে নিয়ে যাবে। তাই করা হলো। এই সময় আমি আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই জন্যই ছেলেকে বলা হলো যেন আমাদের বাসায় না আসে এবং আমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে দেয়। কিন্তু ছেলে আমাকে ফোন দিয়েই আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে এবং বলে যে আমি বিয়ে করছি কি বাবার বাসায় ফেলে রাখার জন্য। আরও অনেক আজে বাজে মন্তব্য করে থাকে। ও মাই গড, এটা কিন্তু ছেলেটা ভালো করে নাই। আচ্ছা, যাই হোক, এভাবেই কাবিনের 2 মাস চলে যায়। কিন্তু তার সাথে আমার কোনো বৈবাহিক সম্পর্ক ঘরে ওঠে না। আমিও বোর্ডিংয়ে চলে যাই। এরপর মাঝে মধ্যে তার সাথে ফোনে কথা হতো, বেশ এতটুকুই। কিন্তু 2 মাস পর থেকে তার এবং তার পরিবারের অনেক খারাপ ব্যবহার শুরু হয়ে যায়। এক পর্যায়ে তারা বলে উঠে আমাকে পরীক্ষা দিতে দিবে না। মেয়ে মানুষের এত পড়াশোনা কিসের? আমি যদি পরীক্ষা দিই তাহলে নাকি আমাকে ডিভোর্স দেবে। এগুলো শুনে আমি আমার বাবা মার সাথে সব কথা শেয়ার করি। এক পর্যায়ে আমার বাবা মায়ের সাথে তারা অনেক খারাপ ব্যবহার করে এবং আমাকে বিয়ের সময় যে গহনা দেওয়া হয়েছিল সেগুলো ফেরত চায়। এগুলো শুনে আমার বাবা অনেক রাগ হয়, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। ফলেই তার সাথে আমার আর সংসার করা হয়ে উঠল না। এটাই জীবন, খুব বাজে একটা জীবন। মানুষ অনেক ছলনাময়ী। এর কিছু মাস পরে ওদের পরিবারের সম্পর্কে অনেক কথা শোনা যায়। সেগুলো মানার মতো ক্ষমতা আমার পরিবারের ছিল না, বিদায় আমি তাকে ডিভোর্স দেই। তারপর ওই ছেলে অন্য ক্ষেত্রে বিয়ে করে ফেলে। আমিও আমার মতো পড়াশোনা চালিয়ে যাই। এরপর অনেক দিন কেটে যায়। হঠাৎ করে একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়। সে আমার অনেক ভালো একজন বন্ধু ছিল। আমার প্রতি তার অনেক কেয়ারিং দেখে অনেক মায়া কাজ করে। এক সময় আমাদের মাঝে প্রেমের সম্পর্ক হয়ে ওঠে। তার শুধু একটাই কথা ছিল, তোরে আমি আমার ঘরের বউ বানাবো। আমার জন্য সে অনেক পাগলামি করত। একটু ঝগড়া হলেই সে নিজের অনেক ক্ষতি করত। এই যেমন ধরেন নিজের হাত কাটতো, অ্যাক্সিডেন্ট করতো, ঘুমের ওষুধ খেত, অসুস্থ হয়ে যেত। তার এমন পাগলামি দেখে তার প্রতি আমি অনেক দুর্বল হতে লাগলাম। আমাদের রিলেশনশিপ মাত্র 7 মাস, কিন্তু আমরা দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝতাম না। তারপর তার এক বন্ধুর কাছে জানতে পারি সে বিবাহিত, তার একটা সন্তানও রয়েছে এবং তার বউকে সে ডিভোর্স দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি শুনি আমি এটা? মানুষের জীবনটা কেন এত কষ্টের হয়? মানুষ কেন এত ছলনাময়ী হয়? একটা গল্প শুনে আমার হৃদয়ে গিয়ে আঘাত খেয়েছে যে মানুষ এত বাটপার হতে পারে।
বিষয়গুলো যখন তার কাছে আমি বলি তখন সে সত্যিটা স্বীকার করে আর আমাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলে আছে, ঠিক আছে, কিন্তু সে আমার ফুফুর কাছে মানুষ হচ্ছে, আমার সন্তান তোমার আমার ধারে কাছেও আসবে না। ওই সময় আমি তার প্রতি এতটাই দুর্বল ছিলাম যে তার সব কিছুই মেনে নিয়েছিলাম। এরপর আমাদের বাড়ি থেকেই সবাই জেনে যায়। এরপর আমার হাতের মোবাইল আমার কাছ থেকে আমার পরিবার নিয়ে যায়, কিন্তু তার সাথে কথা না বললে আমি থাকতে পারছিলাম না। সে আমার জন্য বিষ খেতে আত্মহত্যা করার চেষ্টা করে। আচ্ছা, সে বিবাহিত, তার একটা ছেলে আছে, সেক্ষেত্রে কেন সে বিষ খাচ্ছে আর মেয়েটার জন্য এত আগ্রহী দেখাচ্ছে? লাস্ট পর্যন্ত কি মেয়েটার জীবন ধ্বংস করার জন্য? তবে কি মানুষ কেউ কারো ভালো চায় না? তারপর এক পর্যায়ে তার সাথে আমি পালিয়ে যাই। ও মাই গড, সে পালিয়ে গিয়েছে সে ছেলেটার সাথে। আমাদের বিয়ে হয়। এর কিছুদিন পর জানতে পারি তার আরো 2টি সন্তান রয়েছে। মোট তার 3টি সন্তান, 2টি ছেলে, 1টি মেয়ে। এগুলো শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। পরিবার কখনো আমাদের খারাপ চায় না, পরিবার সবসময় আমাদের ভালো চায়। ভালো চাই বিদায় শাসন করে, সেই শাসনের মর্যাদা আসলে আমাদের সন্তানদের দেওয়া উচিত। আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার আজকের স্টোরিটা কোনো মেয়ে স্কিপ করবেন না, শুনে যাবেন। তারপরেও সব কিছু মেনে নিতেই হবে। অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে যখন, সেই অ্যাক্সিডেন্ট কি আর, ক্ষতটা কি আর ভালো করা যাবে? আগের মতো কি আর সুন্দর করা যাবে? মোটেও সুন্দর করা যাবে না। এর 2 মাস পর্যন্ত আমার ভালোই কাটছিল, কিন্তু 2 মাস পর থেকে শুরু হয় তাদের বাড়ির সদস্যদের মুখে নানান রকম কথাবার্তা। আমার স্বামী আগের পক্ষের ছেলে মেয়েদের কাপড় চোপড় না ধুয়ে দিলে, তাদের সেবা যত্নে একটু কমতি হলে আমাকে নানান কথাটুকু শুনতে হয়। তাও আমি সবকিছু মেনে নিয়ে চুপচাপ সংসার শুরু করি, কারণ আমার স্বামী আমার পাশে ছিল। তারপর আমি বাচ্চা কনসিভ করি। আমার গর্ভের যখন 4 মাস চলে, তখন হঠাৎ করে আমার স্বামীর পরিবর্তন খেয়াল করি। একদিন ইফতারের পর আমার স্বামী অন্য একটি মেয়ের সাথেই ফোনে কথা বলতেছিল। আমি গিয়ে হাতে নাতে ধরে ফেলি, কিন্তু সেদিন উল্টো প্রথমবার আমার স্বামী আমার গায়ে হাত তুলে। আমার আর কিছু করার নাই, তবুও সব কিছু চুপচাপ সহ্য করি বাচ্চা পেটে নিয়ে। তাদের বাড়িতে ভারী কাজকর্ম করতে থাকি। এজন্যই আমি আমার বাপের বাড়িতে থাকতাম, এতে আরো বেশি সুযোগ পায়। একটা মেয়ের হাজবেন্ড প্রবাসে থাকে, ওই মেয়ে আমার স্বামীকে রাত হলেই ডেকে নিয়ে রাত কাটায় এবং ওই মেয়ের সাথে পরক্রিয়া চালিয়ে যায় আমার হাজবেন্ড। একদিন আমার এক শুভাকাঙ্ক্ষীর কাছে থেকে আমার স্বামী এবং ওই মহিলার আপত্তিকর ছবি ভিডিও পাই। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ার উপক্রম। ওই মেয়ের জন্য আমার স্বামী আমাকে ব্লক করে রাখতো, এমনকি আমার খোঁজখবর নিত না। তখন আমার ডেলিভারি টাইম এবং আমার যেদিন প্রসব ব্যথা উঠে, সেই দিন আমার স্বামী আমার বাপের বাড়িতে এসে আমার কাছে মাপ চায় যে এগুলা আর করবে না, এমনকি আমার সামনে ওই মেয়েকে অনেক গালিগালাজ করে। এরপর আমার সিজারের একটি মেয়ে হয়েছে, এই জন্যই আমার শাশুড়ি আমার ননাস রাগ করে, আমাকে আমার মেয়েকে হসপিটালে দেখতে পর্যন্ত আসে না। কিন্তু আমার শ্বশুর আমার ভাসুর আসছিল দেখতে। যাই হোক, বাবুর 40 দিন পর আমি আমার শ্বশুর বাড়ি যাই। তখন আমার সিজারের 2 মাসও পূর্ণ হয়নি, তবুও তাদের বাড়িতে গিয়ে আবার সব কাজকর্ম করতে হতো। এর কিছুদিন পর আমার স্বামীর উল্টোপাল্টা ব্যবহার আবার শুরু হয়। রাত 2টা-3টার সময় বাসায় আসে, সারাক্ষণ মোবাইল কার সাথে যেন মেসেজ করে, আমি ঘুমানোর পরেই যেন তার কার সাথে কথা বলে। এগুলো দেখার পরেও না দেখার ভান করে থাকলাম। কিন্তু এভাবে আর কয়দিন, বিষয়গুলো আমার শ্বশুরবাড়িতে সবাইকে জানালাম, কিন্তু তারা তাদের ছেলেকে কোনো শাসন করে নাই, বরং আমাকে আরো বলে, পুরুষ মানুষ একটু একটু এরকম করতেই পারে, স্বাভাবিক। আমার হাজবেন্ড আর আমার একটু ঝগড়া হলেই আমার ননাস এসে আমার হাজবেন্ডকে বলবে, তুই কালকেই আরেকটা বিয়ে করে নিয়ে আসবি, এতে করে এই মেয়ে থাকলে থাকুক, না থাকলে নাই। আমার শাশুড়ি এসে বলবে, তোর আগের বউ ওইটাই ভালো ছিল, তুই তোর আগের বউকে নিয়ে আয়। এই মেয়ে বাপের বাড়ি থেকে কিছুই আনে নাই, ফকিন্নের বাচ্চা, আর কিছু আনবেও না, এরে তালাক দে। উঠতে বসতে আমার শাশুড়ি আমাকে কথা শোনায় যৌতুকের জন্য।
এমনকি আমার ছেলের সন্তান না হয়ে মেয়ে হয়েছে দেখে এটা নিয়েও অনেক বাজে মন্তব্য করছে। আমার এতটুকু ফেরেস্তা মেয়েটাকে পর্যন্ত কোনো দিনও কোলে নেয়নি। ছি, মানুষ না, তারা জানোয়ার রূপে ছিল তারা। এই কারণে তারা এতটুক অবহেলার মধ্যে আপনাকে ফেলিয়ে দিয়েছে। আমার হাজবেন্ড আমাকে অনেক কথায় কথায় মারধর করে, উঠতে বসতে আমার বাবা মারে তুলে অনেক খারাপ অশ্লীল ভাষায় গালিগালাজ করে, হাজার হাজার মেয়ের সাথে পরক্রিয়া করে। আজ আমার ভালোবাসার প্রতিদান আমি আমার স্বামীকে ভালোবেসে কি না করছি, তাও এই অবস্থা আমার আপু। ও মাই গড, জাস্ট এই গল্পটি শুনে মানে কি বলবো, ফার্স্টে তো আমার কান্না চলে এসেছে, লাস্ট পর্যন্ত আমার কাছে খুবই দুঃখজনক লাগতেছে। আমি খুব দুঃখের সহিত বলতেছি, আপু আপনার জীবনের কথাগুলো শুনে আমার কিছু বলার ভাষা নেই। যে মেয়েটা খুব বেশি সুন্দর ছিল, যে মেয়েটা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে, যে মেয়েটাকে ভালো একটা বিয়ে দিতে পারতো, সেই মেয়েটার ফার্স্টে ডিভোর্স হওয়ার পর লাস্টে 3-4টা ছেলে মেয়ের বাবার কাছে বিয়ে হওয়ার পর জীবনটা পুরো তস নস হয়ে গেল। তবে কি আসলে মেয়েদের জীবনটা ছারকার হয়ে যায় একটা ছেলের জন্য, একটা পরিবারের জন্য? আমি বিভিন্ন জায়গায় দেখেছি ছেলের মা এবং ছেলের বাবা যেমনই হোক না কেন, ছেলেদের মারা এমন ভাবে কথা বলবে ছেলের বউদেরকে, মানে পুরা পারে না যে গায়ের পুরা চামড়াটুকু উঠাই ফেলতে, এরকম ভাবে কথা বলবে। যদি যৌতুক না দেয়, যদি জিনিসপত্র না দেয়, যদি খাবার দাবারে যদি কমতি হয়, মানে ভাই একটা মেয়েকে অনেক কষ্ট করে তার পরিবার বিয়ে দেয়, আপনাদের কাছে বউ হয়ে যায়, কোথায় আপনারা একটু নিজের মেয়ে হিসেবে গ্রহণ করে নেবেন? সেটুকু না নিয়ে মেয়েটার উপর অত্যাচার শুরু করে দেন। আমি আজকে এই গল্পটি শুনে জাস্ট হতভাগা হয়ে গেলাম। মেয়েটা তার জীবনে লড়াই করতেছে, আমি মেয়েটার জন্য একটা দোয়া করব, জীবনের সুখ পাক, আর কিছু পাক আর না পাক। আমার মনে হচ্ছে না যে মেয়েটা সুখ পাবে, আমার মনে হচ্ছে না। তার কারণ কি জানেন? কারণ যার ঘরে মেয়েটা সংসার করতেছে সেখানে অলরেডি তার বাচ্চা আছে 3-4টা, আর সেক্ষেত্রে ওই মেয়েটারও একটা বাচ্চা হয়েছে। তাহলে এতগুলো বাচ্চা নিয়ে শ্বশুর শাশুড়ি নন্নাস দেবর সবাইকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে, সবকিছু নিয়ে এই এত অত্যাচার সহ্য করে কি এই জীবনে মানা যায় বলে? এই জীবনটার মধ্যে কি এই সংসারটা কি আসলে করা যায়? আমার মতে তো মনে হচ্ছে যেন করা যায় না। আপু আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি জীবনে কোনোদিন সুখ পাবেন না। আপনি যেভাবে আমাকে বলেছেন এভাবে যদি আপনার লাইফে হয়ে থাকে তাহলে আপনি কোনোদিন সুখ পাবেন না। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি প্লিজ ওই শ্বশুর শাশুড়ি ননদ নন্নাস এবং কি আপনার এই হাজবেন্ড যারা আপনাকে এত অত্যাচার করতেছে সেই ঘর থেকে আপনি প্লিজ চলে আসেন। আপনার কোনো ভবিষ্যৎ নাই এখানে। আপনি ভবিষ্যতে এইগুলো বাচ্চা কাচ্চা বড় হবে, আপনাকে অত্যাচার করবে, প্রয়োজনে আপনাকে ওই স্বার্থ উদ্ধার হয়ে গেলে আপনাকে ডিভোর্সও দিয়ে দিতে পারে। আমি একটা কথা বলি, মেয়েদের জীবনে যদি হাজবেন্ডটা যদি না ভালো হয়, যদি হাজবেন্ডটাই মেয়েদের জীবনে খারাপ হয়, তাহলে ওই মেয়ের জীবনে আর কিছু না ভাই, আর কোনো সুখ নাই, আর কোনো সুখ নেই। যেই ছেলেটা এত এত প্রেম করতে পারছে, যে ছেলেটা বউ ডিভোর্স দেওয়ার পরে আরেকটা বিয়ে করছে, করার পর আরো অনেকগুলো মেয়ের সাথে কথা বলে, সেই ছেলেটা আর যাই হোক সুখে আপনাকে রাখবে না ভাই, সুখে আপনাকে রাখবে না। আপনার এখনো সময় আছে, আপনি প্রয়োজনে এখান থেকে ডিভোর্স নিয়ে চলে যান, চলে গিয়ে আপনি প্রয়োজনে নতুন করে জীবনটাকে শুরু করেন বাপের বাড়িতে গিয়ে। প্রয়োজনে আপনার বাচ্চাটাকে একটু বড় হওয়ার পর আপনি প্রয়োজনে একটা কাজ টাজ ধরেন, অনেক ভালো হবে। কিন্তু এখানে থাকলে আপনার জীবনটা পুরো শেষ হয়ে যাবে, পুরো হেল হয়ে যাবে। বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। তবে সম্পর্ক ভাঙা যায়, তবে সংসার ভাঙাটা খুব কঠিন, আবার ভাঙার পর আবার সুন্দরভাবে ঘরায় ওঠাটাও খুব সহজ। এখন আপনাকে যদি আপনার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার আর কিছু করার থাকবে না। আর আপনি যদি তাকে ডিভোর্স দিয়ে দেন তাহলে তো ভালো, আপনার সুখটা আপনি হয়তো বা একটু হলেও ফিরে পেতে পারেন। তবে এই সংসারে থাকলে আপনি জীবনে কোনোদিন সুখ করতে পারবেন না। আমার আজকের এই ভিডিওটার মধ্যে আমি বলে গেলাম, হয়তো বা এই ভিডিওটা টাইমলাইনে থাকবে, আপনি দেখবেন সব সময়, তবে দেখে সব সময় আফসোস করবেন। তবে একটা কথা বলবো, আপনার এখনো সময় আছে, আপনি এখনো পর্যন্ত নিজের জীবনটাকে নিয়ে চলে যেতে পারবেন, একটা সাইড করতে পারবেন আপনার জীবনটাকে। সো এটুকু বলার ছিল আপনার উদ্দেশ্যে। তবে ভাইয়া আপনার উদ্দেশ্যে তো আমার কিছু বলার নাই, একটা কথা বলবো, প্লিজ ভালো হয়ে যান। কারণ ভালো হতে টাকা পয়সা লাগে না হয়তো বা, কিন্তু খারাপ হতে টাকা পয়সা লাগে। ব্যাপারটা আপনি একটু সুন্দর মস্তিষ্কে একটু ভাববেন। আর সেকেন্ড কথা হচ্ছে, এই যে আপনি অনেকগুলো মেয়ের সাথে কথা বলতেছেন, কোনো লাভ পাবেন না।
আপনাকে আপনার বাবা মা, আপনার ভাই বোন সবাই অনেক তাল দিতে পারবে, অনেক তাল দিতে পারবে, কিন্তু লাস্ট পর্যন্ত আপনার সংসারটা তস নস হয়ে যাবে। আপনার ভালো হয়তো বা কেউ চাচ্ছে না, আপনার বাবা মা, আপনার ননন, আপনার ভাই বোন যারা যারা আছে তারা হয়তো বা আপনার ভালোটা চাচ্ছে না, ভালোটা না চাইয়ে আপনাকে এরকম কুপরামর্শ দিচ্ছে। আপনি একটু বুঝে শুনে কাজ করবেন, আপনি একটু আফুটাকে একটু সুখে রাখার চেষ্টা করবেন, অ্যান্ড আপনি একটু সুখে থাকার চেষ্টা করবেন, অ্যান্ড যেভাবে ভালো হয় ওভাবেই করার চেষ্টা করবেন। তবে চাইলে সংসারটাকে সুন্দরভাবে ঘোরানো যায়, সুন্দরভাবে নিয়ে যাওয়া যায়, একদম জীবনের লাস্ট পর্যন্ত সুন্দরভাবে থাকা যায়, যদি ছেলেটা যদি ঠিক হয়ে যায়। যদি ছেলেটা ঠিক না হয়ে যদি আরও বিয়ে করে, আরও প্রেম করে, আরও বাসায় গালিগালাজ করে, যদি অনেক টর্চার করে, সেক্ষেত্রে সংসারটা আসলে তছনছ। সো পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, এটুকুই বলার ছিল। তবে আজকের গল্পটি শুনে আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে, হৃদয়ে গিয়ে আঘাত খেয়েছি, এতটুকু কষ্ট লেগেছে গল্পটি শুনে। মেয়েদের জীবনটা আসলে কিছুই না, যদি হাজবেন্ড খারাপ হয় সেই ক্ষেত্রে মেয়েদের জীবনে আসলে একটা গজব নেমে আসে, সেই গজবটা হয়তো বা মৃত্যুর আগ পর্যন্ত বয়ে বেড়াতে হয়। সো মেয়েদেরকে একটা কথাই বলবো, প্লিজ সাবধান হয়ে যাও, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 3বার ভাববে, আপুটার মতো ভুল কিছু করবে না। সো এইটুকুই সবার উদ্দেশ্যে বলার ছিল। আমি যদি ভুল যদি কিছু বলে থাকি তাহলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এন্ড আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।